TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা পরবর্তীতে ফেসবুক বা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনার জন্য আমরা নির্ধারণ করেছি, তা একটু পরেই বলে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, ইমিগ্রেশন সংক্রান্ত যদি আপনাদের প্রশ্ন থাকে এবং যে থাকাটাই স্বাভাবিক, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় আইনজীবী জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ লজ এবং কমিউনিটি লিডার। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ, আপনাকে অত্যন্ত সুন্দর উপস্থাপনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, কারণ এখন তো ইমিগ্রেশনে সবকিছুতেই আমরা একটা ভীতিকর অবস্থার মধ্যে রয়েছে। এর মধ্যে গতকালকে আমরা ঢাকাস্থ ইউএস এমবাসির যে ফেসবুক পেজ আছে, সেখানে তারা একটি সতর্কতামূলক একটি পোস্ট দিয়েছে। যদিও আমরা জানি যে এই বিষয়টি অনেক পুরনো, কিন্তু পুরনো হলেও যেহেতু বর্তমান পরিস্থিতি ক্রাইসিস মুভমেন্টের, এই বিষয়টি আমাদেরকে আরো বেশি নাড়া দিচ্ছে যে ভিসা জালিয়াতি। এই জালিয়াতি সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে যে আজীবনের জন্য আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ হবে যারা এই কাজের সঙ্গে জড়িত। আমরা একটা কার্ডও বানিয়েছি, সেটা আমরা দেখবই। তো এর সাথে যদি আমাদের হাতে সময় থাকে, তাহলে আইএসের বর্তমান ধরপাকড়ে আমরা আমাদের কমিউনিটির এই সংকট মোকাবেলা আমরা কিভাবে করতে পারি, সে বিষয়গুলো আমরা কথা বলবো। হাতে যদি আরো সময় থাকে, আরো বেশ কিছু বিষয় আমাদের হাতে আছে। তো প্রথমেই আমরা আপনার কাছে এই বিষয়টি জানতে চাই যে ঢাকাস্থ ইউএস এমবাসি যে তাদের ফেসবুক পেজে যে পোস্টটা দিয়েছে, ভিসা জালিয়াতি এবং আজীবনের জন্য আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ হবে, তো এই বিষয়টি আমি আপনার কাছে প্রথমেই যে বিষয়গুলো জানতে চাইবো যে কোন কোন ভিসার ক্ষেত্রে জালিয়াতিটা বেশি হয়। সেক্ষেত্রে H1B, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসায় যারা আসেন, তাদের ক্ষেত্রে বর্তমান প্রশাসন কি ধরনের কঠোরতা আরোপ করতে পারেন বা করছেন, বা অবৈধ অভিবাসী রোধে কি কি পদক্ষেপ এই বর্তমান সরকার নিচ্ছেন। এবং আরেকটি প্রশ্ন যে এই অবৈধ অভিবাসী রোধে যদি কোনো স্টেট মনে করে থাকে যে ফেডারেল সরকার ঠিকমতো কাজ করছে না, সেক্ষেত্রে এই স্টেটগুলো তারা মামলা দায়ের করতে পারে কিনা, এই প্রশ্নগুলো আপনার কাছে রাখছি। তো প্রথমে আপনার কাছে ইউএস এমবাসির যা ভিসা জালিয়াতি যেতে চাই, জনাব মোহাম্মদ এন মজুমদার। শিওর, থ্যাংক ইউ রানাবা, অত্যন্ত সুন্দরভাবে আপনি তুলে ধরেছেন। সো এভাবে বলি আমি, ফ্রড অ্যালার্ট বলি একটা শব্দ আছে। সো ইউএস এমবাসিতে বহু বছরের পুরানো একটা রীতি, ফ্রড অ্যালার্ট আছে এবং ইউএস সিআইএসএ এবং অনলাইনে নাম্বারও আছে, অনলাইনে আপনার ইমেলও আছে, সেখানে আপনি ফ্রড ইনফরমেশান দিতে পারেন। তবে যেটা আপনি বলছিলেন আমি একমত, কারণ যদিও এটা পুরানো একটা নীতি, বাট বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা জনগণকে জানান দিতে অনেক সময় মানুষ ভুলে যায় পুরানো আইনগুলাও। সো ফ্রড অ্যালার্ট করা বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রড অ্যালার্ট বিভিন্নভাবে হয়, যেমন ফ্যামিলি ভিসায়, যেমন আপনার 2টা বাচ্চা আছে, এখানে একটা বাচ্চা দিলেন। যেমন আপনি বিবাহ 2টা করছেন, একটা বিবাহের কথা গোপন রাখলেন, অথবা আরেকজনের বাচ্চাকে আপনি আপনার ফ্যামিলির সাথে নিয়ে আসার প্ল্যান করলেন। এইটাকে যদি গভর্নমেন্টের কাছে ক্লিয়ার হয়, দেন দে ক্যান ক্যান্সেল দি ভিসা ফর এন্টায়ার ফ্যামিলি বিকজ অফ দি ওয়ান এক্সট্রা ফ্যামিলি মেম্বার সেখানে আপনি অ্যাড করেছেন। এটা একরকম হইতে পারে। অনেকে যেটা চিরাচরিত একটা, অনেকের ভিতরে এটা অনেকেই জানেন, বিবাহের মাধ্যমে আসলে স্ত্রী না, বিবাহের মাধ্যমে অন্য একজন মহিলাকে বা একটা পুরুষকে এখানে নিয়ে আসছে। গভর্নমেন্ট কোনোভাবে প্রমাণ করতে পারে যে দিস ইজ এ ফ্রড ম্যারেজ, দেয়ার ইজ এ ফিনাল্টি। কারণ ফর্মে লেখা থাকে $250,000 পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট লেখা থাকে সেখানে। ইট ডিপেন্ডস অন দি নেচার অফ দি ক্রাইম। সো আবার যেমন H1-এর বিষয়, যেমন হিউজ ফ্রড, আমরা বিগ লার্জ ল ফার্মে আমি বহুদিন কাজ করছি, এদের কাজে ছিল হাজার হাজার H1 এমপ্লয়ি আনা ইয়ারলি বেসিস, এবং সারা বছরে এপ্রিল থেকে শুরু হয় 2-3 মাস এটা কার্যক্রম চলত। পরবর্তীতে এদের ভিসা এক্সটেনশনের কাজে আমরা বিজি থাকতাম। চায়না এবং ইন্ডিয়া থেকে প্রচুর কর্মচারী বা এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল যারা H1 ভিসায় আসতো, সেখানে দেখা গেলো আপনি ব্যাচেলার ডিগ্রি নাই, ব্যাচেলার ডিগ্রি আপনি একটা ভুয়া ডিগ্রি
ওই দেশ থেকে নিয়ে আসছেন, বা মাস্টার ডিগ্রি নয়, মাস্টার ডিগ্রি একটা ভুয়া ঢাকা থেকে বা ইন্ডিয়া থেকে বা অন্য কোনো দেশ থেকে নিয়ে আসছেন, ওইটা দিয়ে প্রচুর H1 প্র্যাকটিক্যালি হয়েছে এবং অনেকে ধরাও পড়ছে। এবং দেখা গেল ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাইতে হয় স্বদেশে আপনি 2 বছর, কমপক্ষে 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, US ব্যাচেলর লেভেল ডিগ্রি, যেমন 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইকুইভ্যালেন্ট টু 1 ইয়ার্স অফ একাডেমিক। যারা মাস্টার ডিগ্রি নাই তারা বলে যে আমি ব্যাচেলর ডিগ্রি বাংলাদেশে নেওয়ার পর 60 বছর কোথাও কাজ করছি, দ্যাট মিনস আই এম নাও মাস্টার ডিগ্রি। সো ওইভাবে কোয়ালিফাই দেখা গেল কোনো কোনো ইনস্টিটিউশন এভাবে 100 কর্মচারী আনছে ইন্ডিয়া থেকে বা চায়না থেকে, যে কোনো রাষ্ট্র থেকে, ওই দেশ থেকে ওই 100 কর্মচারীর ভিতরে 2 জনও কোয়ালিফাইড ছিল না, এবং এই ধরনের প্রচুর ডিসক্লোজ হয়েছে। তো এই ধরনের ঘটনা যদি বর্তমান সময় হয়, দ্যাট উইল বি ভেরি ড্রাস্টিক। কারণ এখনকার ল এনফোর্সমেন্ট, ইভেন কি জাজরা, ইভেন কি গভর্নমেন্ট অ্যাটর্নিরা একজন পুলিশের ভূমিকা নিচ্ছে। একটু আগে আলোচনা করতেছিলাম, একটা নিউজ দেখতেছিলাম যে গভর্নমেন্ট অ্যাটর্নি জাজকে বলতেছে হোয়াট টু ডু, কারণ গভর্নমেন্ট অ্যাটর্নি, ট্রাম্পের অ্যাটর্নি, সরকারের অ্যাটর্নি। সাধারণত জাজের কথা শুনবে সরকারি অ্যাটর্নি, কিন্তু এখানে প্রসিকিউটর বলছে জাজকে কি করতে হবে, বিকজ আদারওয়াইজ তোমাকে আমরা জাজ হিসেবে রাখবো না, আমরা এই জাজেরও দরকার নেই। কথা কথা বলতেছে। একটু আগে আবার স্পিকার বলতেছিল উই ক্যান ইলিমিনেট ফেডারেল কোর্ট, অর্থাৎ এই যে ফেডারেল কোর্টগুলো বারবার ইনজেকশন দিচ্ছে বলে কোর্টে বাদ দিয়ে দিতে পারে। তো এটা বিষয়টা অনেকটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো হয়ে গেছে। মাইট ইজ রাইট, যে আমি যা বলি তাই আইন, বিষয়টা অনেকটা হাস্যকর হয়েছে। তবে এখানে সুখের বিষয় হচ্ছে সুপ্রিম কোর্ট ইজ অ্যাক্টিভ এখনো, সুপ্রিম কোর্ট এখন আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সো এটা অন্য প্রসঙ্গ, বা আসল প্রসঙ্গে আসি। সো ফ্রড হইল হাইয়েস্ট এসকেলেশন অফ সিভিল ল। যেমন ক্রিমিনাল লতে হাইয়েস্ট ক্রাইম হচ্ছে টু কিল সামবডি, কাউকে মেরে ফেলা হাইয়েস্ট। তো সিভিল লিটিগেশনে সর্বোচ্চ হইল ফ্রড। ফ্রডটা মানুষ মনে করে তুমি ফ্রড, কথাবার্তা, এটা ইটস নট এ জোক, ফ্রড ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার। সো ফ্রডের যদি কেউ কনভিক্টেড হয়, সে তারা বা আজীবন, এটাকে বলা, যেমন ধরুন কিছু কিছু ইমিগ্রেশন ল আছে, যেমন এখানে আপনি অবৈধ থাকলেন কিছুদিন, আপনি 180 দিন আর যুক্তরাষ্ট্রে আসতে পারবেন না। আবার যদি 1 বছর বেশি অবৈধ থাকেন, তাহলে 10 বছর আসতে পারবেন না। আবার আরও বেশি থাকলে, আবার কিছু কিছু ফ্রড যেরকম কোনো রকমের কাজ করে থাকেন, তাহলে ফর এভার, এক্ষেত্রে তাই বলা হচ্ছে যে ফর এভার বার হয়ে যাবেন। সো আমাদের পার্সোনালি আমরা জানি, যেমন একজনের বাপকে তার বোনে অ্যাপ্লাই করে নিয়ে আসছে, মামা আর শাসারা বাবাকে নিয়ে গেছে, অন্যান্য ভাই বোন সবাইকে নিয়েছে। পরিবারের বয়োজ্যেষ্ঠ ছেলে ছিল, উনি স্টুডেন্ট ভিসা করতে গিয়া ভিন্ন নামে ব্যবহার করছে। ওর ভিসা রিজেক্ট হয়েছে, এখানে কমেন্ট করে ভিসা রিজেক্টেড, নেভার কাম টু দি US এমবেসি অ্যাগেন, একদম ক্রস করে দিছে। এখন ওই লোকের ফিঙ্গারপ্রিন্ট সব কিছু, এখন উনি বৈধভাবে ওনাকে দাগ পড়ছে, ওনার মামায় যে অ্যাপ্লাই করছিল দাগ, উনি যাইতে পারে, কিন্তু ওখানে গিয়ে না যাইতে পারবে না। বলে উনি এটা এই আর্গুমেন্ট করতে পারবে না যে এটা তো এখন আমার মামার ভিসা, এখান তো আমাকে যাইতে দিন, কারণ এটা ছিল অন্য ভিসা, বাট ইউ কমিটেড এ ক্রাইম, সুতরাং ইউ আর বার্ড ফর এভার। তো সুতরাং যারা এখনও যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ, আমরা 130 বছর 50 বছর আগে যে অবস্থায় ছিল, এখন এই অবস্থায় না। এখন দেখেন এখানে 3 লক্ষ অভিবাসী, আমরা বাংলাদেশি হিসাবে 3 লক্ষ, বৈধ অবৈধ সবাই মিলিয়া। সো 3 লক্ষ লোকের কত লক্ষ লোক বাংলাদেশে, একজনের যদি 5 জন শুধু ফ্যামিলি মেম্বার থাকে, তাহলে কত লক্ষ আমার আছে। এবং ওই সমস্ত লোকেরা কিন্তু বি কেয়ারফুল, এভরিবডি ইজ কামিং, ইটস ম্যাটার অফ টাইম, জাস্ট টিকে থাকলে। তো সুতরাং আপনার জন্য অবৈধ পথে, যেমন এখন আপনার একটা দরখাস্ত পেন্ডিং আছে, 10 বছর পরে আপনি আসবেন, বা ইতিমধ্যে আপনি কয়েকবার এমবেসিতে বিভিন্ন নামে উঠছেন। সো আপনার নিজের কবর নিজে রচনা করে রাখছেন, আপনার যখন সিরিয়াল আসবে আপনি আসতে পারবেন না। সেম থিং, যেমন একটা পাসপোর্ট ব্যবহার করে আপনি অস্ট্রেলিয়া গেছেন, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গেছেন, এটা আরেকজনের ভুয়া পাসপোর্ট, পরবর্তী ওখানে কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট আছে। এখন আসল নাম দিয়ে আবার এখানে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। অনেকের ধারণা ওইটা তো অস্ট্রেলিয়া, ওইটা তো ইতালি, বাট এই যে কিছু কিছু রাষ্ট্রের সাথে ইনফরমেশন শেয়ার করে পেট্রিয়টিক অ্যাক্টের আওতায়, সুতরাং অন্য কোনো রাষ্ট্রের বিষয় জালিয়াতি করাও এটা যুক্তরাষ্ট্রের বিষয়ে এফেক্ট করতে পারে। আর একটা ফ্রড হচ্ছে এখানে, এখন ধরুন কোনো রকমের কজ অ্যান্ড গ্রাউন্ড নাই, আপনি কিছু কাগজপত্র যেগুলো দিয়েছেন, এই কাগজপত্র এখানকার কোনো মেশিনে প্রডিউস করা হয়েছে, যেমন একটা পুলিশ রিপোর্টের দরকার, এটা এখানে একজনতে বানায় নিয়েছেন, কারো একটা এফিডেভিট বানানো দরকার দেশ থেকে, এটাও এখান থেকে বানায় নিয়েছেন। এই ধরনের ডকুমেন্ট যখন কোনো ক্ষেত্রে ধরা পড়ে, তখন ওই সেম ঘটনা এটাকে ফ্রড হিসাবে ধরে নিয়ে
ওই লোকগুলোকে পার্মানেন্টলি বার্ড করা হয়, ফিউচার কোনো রিলিফ যাতে তারা নিতে না পারে। তো এক্ষেত্রে আপনি যেহেতু H1B-র উদাহরণটা দিলেন এবং আমিও আপনাকে প্রশ্ন করেছিলাম যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা খেয়াল করে দেখেছি যে যেসব কোম্পানি H1B-তে ভিসা দিয়ে নিয়ে আসে তারা সঠিক বেতন দিচ্ছে না বা অন্য কাজ করাচ্ছে, সেটাও তো এক ধরনের ফ্রড, তাই না? তারপর স্টুডেন্ট ভিসায় যারা আসছে অনেকেই, সেক্ষেত্রেও এই ধরনের কিছু জালিয়াতি হচ্ছে, বা এমনকি ভিজিট ভিসাতে যারা আসছে তাদের ক্ষেত্রেও এই ধরনের হচ্ছে। তো এই ক্ষেত্রে তাদের জন্য কি সতর্কতার কথা বলবেন? শিওর, যেমন যারা H1 আসছেন, অনেকে আপনার স্ট্র এমপ্লয়ি হিসাবে ওই কোম্পানিতে আসছে, আসার পর কোনো কাজ করে না, বেতনও দেয় না, অন্য লেবার বা অন্য কোনো কাজ করিয়ে উনি থাকে গেছে, ওই কোম্পানির বিরুদ্ধে বর্তমান সরকার কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা নেই এবং যিনি আসছে তাকেও ব্যবস্থা নেই, বিকজ বোথ আর ফ্রড। সেম ওয়েতে ভিজিট বিষয়ে যারা আসছেন এখন নির্দিষ্ট সময় ভিজিট না করে আপনি এমবেসিতে বলে আসছেন কোনো হোটেলে থাকবেন, আইটিনারি জমা দিয়েছেন, অথচ এখানে কোনো হোটেলে থাকেন নাই। সো ইট ইটসেলফ ইজ ব্যাড। এছাড়া এখানে আসার পরে অনেকে মেডিকেড নিচ্ছেন, এখানে আসার পরে অনেক ইন্স্যুরেন্স ছিল না, সরকারি হসপিটালের বিভিন্ন সুযোগ সুবিধা যারা ব্যবহার করবেন, এটা পরবর্তীতে ইমিগ্রেন্ট হয়ে আসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তো এই বিষয়টি আমরা কথা বলবো। আরও আব্দুর রাকিব একটা প্রশ্ন রেখেছেন, যেহেতু প্রশ্নটা চলে যাবে, যে নিজ দেশের পাসপোর্ট কি আমেরিকার ভিতরে ইউজ করা যাবে যদি আমি অ্যাসাইলি হই? রিয়েল আইডি তো কয়েকবার যাওয়ার পর পাই নাই, তারা বলে গ্রিন কার্ড লাগবে। অর্থাৎ কেউ যদি বাংলাদেশের হয়, বাংলাদেশের আইডি দিয়ে, যেহেতু এখন বলা হচ্ছে যে রিয়েল আইডিটা এখন লাগবে, সেক্ষেত্রে এক স্টেট থেকে আরেক স্টেটে যদি বিমানে যেতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে যাওয়া যাবে কিনা, এই প্রশ্নটি করেছেন রাকিব। শিওর, এটা ভেরি গুড কোশ্চেন। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে যাওয়া যাবে, কারণ যারা যদি আপনার স্ট্যাটাস থাকে, যদি ভিসা স্ট্যাটাস থাকে, যেমন ভিজিট ভিসা আছে বা স্টুডেন্ট ভিসা ভ্যালিড আছে, প্লাস আপনার পাসপোর্টটাও ভ্যালিড আছে, দেন আপনার ডোমেস্টিক ফ্লাইটে যাওয়া আসা করা যাবে। অনেক ধন্যবাদ রাকিব আপনার প্রশ্নের জন্য। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল, যে আমার কোয়েশ্চেনটা হলো, আমার কোনো এক কারণে আমার অ্যাসাইলাম কেসটা আমি অফ করে ফেলছি, বাট আমার অ্যাসাইলাম কেসটা দিয়ে আমার ওয়ার্ক পারমিট প্লাস সোশ্যাল আনা, এটা কি কোনো প্রবলেম হবে? বা আমার কিন্তু অ্যাসাইলামের ওয়ার্ক পারমিটের অনেক মেয়াদ আছে, এখন ওয়ার্ক পারমিট প্লাস সোশ্যালের মেয়াদ আছে 28 পর্যন্ত, তাহলে কি এটা কি অফ করার জন্য কি আমার এগেইন অ্যাপ্লাই করতে হবে? আপনি একটু লাইনে থাকবেন, কোনো প্রশ্ন আছে না? আমি ওইভাবে বলি, যদি আপনার অ্যাসাইলাম কেস আপনি অফ করে দিয়ে থাকেন অথবা উইথড্র করে থাকেন, আপনি এটা রুলটা এরকম, ফ্রুট অফ দ্য পয়জনিয়াস ট্রি, যেই কেস আপনি বন্ধ করছেন সেই কেস থেকে নেওয়া ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটিটা ব্যবহার করা অটোমেটিক্যালি ব্যবহার না করারই কথা। তবে আমি এখানে আরও কথা না বলে আমি আপনাকে বলবো, আপনার নিজস্ব অ্যাটর্নির সাথে প্রাইভেটলি কথা বলেন, কেন উইথড্র করলেন, আবার কেন সেই ওয়ার্ক পারমিট ব্যবহার করতে যাবেন, বিষয়টা আমার কাছে ক্লিয়ার না। বাট এটা আপনি, এবং ক্লিয়ার হইলেও এটা এখানে আমরা অত ডিপলি কথাবার্তা বলা সেফ না, আপনি আপনার অ্যাটর্নির সাথে কথা বলা ঠিক হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আলবানি থেকে শাহাদত বলতেছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন ছিল। জি। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি গ্রিন কার্ড দিয়ে, আমি সিটিজেন আপডেট দেওয়ার পরে ওরা আমার থেকে কিছু আরএপি চাইছিল, তাই 8-10টা ডকুমেন্ট, আমি ওগুলো আমার অনলাইনে যে অ্যাকাউন্ট আছে না, আমি ওইটাতে এটা সাবমিট করছি, এটাতে আমার কোনো সমস্যা হবে নাকি এটা রাইট ওয়েতে আছে? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমি যখন এগুলো সাবমিট করি, এখানে ওইখানে আমার থেকে একটা ডকুমেন্ট আছে আমার কোনো বেবি আছে কিনা, তো আমি এখানে আমার বেবির বার্থ সার্টিফিকেট এখানে আপডেট দিচ্ছি, ওরা চাইছে যদি বেবি থাকে তাহলে বার্থ সার্টিফিকেট সেখানে দেওয়ার জন্য, মানে আরে দিতে চাইছিল। তার প্রশ্ন, আমার বেবি হওয়ার পরে আমি ওর জন্য অ্যাপ্লাই করি নাই, এখন এখানে যেহেতু সাবমিট করছি, আমার জন্য কি ওর জন্য আবার I-130 অ্যাপ্লাই করতে হবে নাকি এখানে সাবমিট করাতে ওটা হয়ে যাবে? না, আপনার যদি সিটিজেন হয়ে থাকে, আপনার ছেলে যদি দেশে থেকে থাকে, তার জন্য আপনি সেপারেট পিটিশন করতে হবে, এখানে আপলোড করা অ্যাপ্লিকেশন হয়ে যায় নাই, এটা হলো এক কথা। আর আরেকটা কোশ্চেন ছিল আপনার, যদি আরএফই থাকে, রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স অফ দ্য আরএফই, সে আরএফই যদি সঠিকভাবে উত্তর দিয়ে থাকেন, সেটা অনলাইনে সাবমিট করলে কোনো অসুবিধা নাই। তো মোস্ট ইম্পর্টেন্ট হলো আরএফই কিন্তু অত ইজি না, অনেক সময় দেখা যায় এখানে অনেক কিছু চায়,
এবং সেটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। সে ক্লিয়ার না করিয়া অনলাইনে যদি ফাইল করে থাকে সেটা দ্যাট কুড বি ডিফেক্টিভ। তবে এখনও যদি সময় থাকে সেটা আপনি রিভিউ করে দেখেন, কারণ আরএফই যদি ডিনাই হয় দেন ইউর কেস ইজ গন। সুতরাং এটার জন্য আপনি আপলোড করা, এনিবডি ক্যান আপলোড, যাই সেখানে আপলোড, বাট কী আপলোড করছেন সেখানে যদি আপনি সাদা কাগজে আপলোড করেন তারা আপলোড হবে, বাট এটা মেরিট কি সেটা আপনি বিবেচনা করে দেখতে হবে। যদি এখনও সময় থাকে আমি সাজেস্ট করব আপনি আর অ্যাটর্নির সাথে রিভিউ করেন যেটা সাবমিট করছেন, যেহেতু আপনার কাছে ফেসওয়ার্ড এবং ফেসওয়ার্ড আছে, আপনিও অ্যাক্সেস পাবেন এবং ফেসওয়ার্ড দিয়ে দিলে আপনার অ্যাটর্নিও অ্যাক্সেস পাবে এবং সে রিভিউ করতে পারবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। তো শাইলা মৃধা তিনি বলছেন যে যারা ইউএস সিটিজেন তাদেরও কি এই ইউএস পার্মানেন্ট যে আইডি, যেটা রিয়েল আইডি, সেটা লাগবে? সেটা রিয়েল আইডিটা অ্যাকচুয়ালি সিটিজেন এবং গ্রিন কার্ডধারীদের জন্য, সবার জন্য। যারা নন সিটিজেন তাদের জন্য কিন্তু রিয়েল আইডি না। সুতরাং অফকোর্স এখন এটা ওই রিয়েল আইডি ছাড়া, বিশেষ করে রিয়েল আইডি চালু হওয়াতে আমাদের জন্য বার্ডেন বেশি, আনডকুমেন্টের জন্য বার্ডেন না। কারণ ওখানে বলাই আছে যারা ফরেনার্স তারা তাদের ফরেন পাসপোর্ট ব্যবহার করতে পারে, বাট আমাদের জন্য রিয়েল আইডি দরকার। অনেক ধন্যবাদ শাইলা মৃধা। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মামুন বলছি যশোর থেকে। জি, আমার একটু প্রশ্ন ছিল, আমি কালকেও করছিলাম প্রশ্নটা, আসলে আমি হয়তো বুঝতে পারি নাই না সঠিক আনসার, ওইটা আমি তার জন্য আবার রিপ্লি আমি ওই প্রশ্নটা করছি অ্যাটর্নি সাহেবের কাছে। সো আমার প্রশ্নটা হলো যে আমার ওয়ার্ক অথরাইজেশন আমার এই ইস্যু হয়েছিল আগস্ট, অক্টোবর 5, 2022 তে। ওইটা এক্সপায়ার হয়েছিল অক্টোবর 4, 2024। সো আমার কোশ্চেনটা হচ্ছে যে ওরা ইউএসসিআইএস একটা নিউজ দিছিল, ওরা 540 days এক্সটেনশন করেছে এই ক্যাটাগরির জিওটা আফটার মে, যারা এই ইস্যু হয়েছিল 22 তে। সো এটার জন্য কি আমার কিছু করতে হবে, ইউএসসিআইএস থেকে কোনো লেটার আনতে হবে না কোনো কিছু করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য, নাকি আমার ওইটা আমি যখন ওয়েবসাইটে দেখি তখন দেখাচ্ছে আমার এক্সপায়ার ডেট মার্চ 28, 2026। আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে। যারা মোহাম্মদ মজুমদার, শিওর। এখন উনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছে, ওয়ার্ক পারমিট আসে নাই, তবে অটো এক্সটেনশন ওয়ার্ক পারমিট যদি থেকে থাকে তাহলে সময় কোশ্চেনটা কোথায়? আপনার কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা হচ্ছে যে আমার কোশ্চেনটা এই 2024 এ 2024 এ ডেট এক্সপায়ার, আর ইউএসসিআইএস এর ওয়েবসাইটে আমি দেখছি যে ওরা অটোমেটিক এক্সটেনশন করেছে এই ক্যাটাগরির যতটা ওয়ার্ক পারমিট আছে ওরা 540 ডেজ। তো আপনার যদি আপনি অ্যাপ্লাই করেন না, এই ডেট শেষ হয়ে গেছে, তাহলে কিভাবে তারা আপনার এটা 26 পর্যন্ত এক্সটেন্ড করে, ঠিক বুঝতে পারছেন? যারা মজুমদার, আপনি কি কিছু? আমি একটু বিষয়টা ক্লিয়ার না, তবে হ্যাঁ উনি রাইট। কিছু একটা মেমোরেন্ডাম ছিল, যারা ওয়ার্ক পারমিটের জন্য রিনিউর জন্য এক্সটেনশন অ্যাপ্লাই করেছেন তারা ফিজিক্যাল করে নাই, যদি করে থাকেন তাহলে সেটা অ্যাপ্লিকেবল, যে কথাটা বলছে সেটা অটো এক্সটেনশন 500 ডেজ, বাট অ্যাপ্লাই তো উনি করেন নাই। সেক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই নাও ইমিডিয়েটলি। তো সেটা এখন এটা হয়তো কোনো কারণে ওদের ভুলও হতে পারে। আপনি ওইটা যদি আপনি অ্যাপ্লাই না করে থাকেন তাহলে দ্রুত অ্যাপ্লাই করুন, তা না হলে হয়তো বিষয়টা জটিল হতে পারে। যে আমরা আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি মোহাম্মদ বলছিলাম, মোটামুটি সাহেবের সাথে একটু কথা বলতাম। জি বলুন। জি, আমি কিছুদিন আগে একটা সিভিল পেনাল্টি টিকিট পেয়েছি। তো ওটা আমি ডেট আমি মিস করছি, আমি অ্যাটেন্ড করতে পারি নাই। এখন ওটা কোনো কি চার্জ হয়েছে সেটাও আমি জানি না। এখন এটা আমার নেক্সট স্টেপ কি হবে? আপনার স্ট্যাটাসটা কি? আমার স্ট্যাটাস হলো সিটিজেন। আপনি সিটিজেন? আচ্ছা, আপনার ইউএস সিটিজেন, আপনার সিভিল পেনাল্টি আপনি বলতেছেন সিভিল টিকিট পাইছেন, সেটা মনিটরি টাকার ব্যাপার। তো আপনি যদি যেখান থেকে টিকিটটা পাইছিলেন সেটা সেখানে গিয়ে পে করতে পারেন, যদি আপনি জানেন কোথেকে পাইছেন। আর যদি না জানি থাকেন
আপনি ওয়েট করেন, এটা আবারও পয়সার জন্য তাগিদ দিবে, পয়সা চাইবে তারা। মানে আবার চিঠি আসবে আবার তার চিঠি কাছে। আসবে, হ্যাঁ। তো অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আপনার প্রশ্নের জন্য। আপনার যদি নিজেই খোঁজ নিয়ে দেখুন, না হলে পরবর্তীতে আবার আপনার কাছে একটা রিমাইন্ডার আসবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, সালাম আলাইকুম রানা ভাই। আসসালাম। জি আমি ব্লুপ্রিন্ট থেকে মান্নান। জি। আমার মজুমদার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। আমার জি। ছেলে এই কি বলে যে ঢাকা প্রোগ্রামে আছে, ও যদি ইউএসসিটি এখানে বিয়ে করে ওর পেপার হওয়ার সম্ভাবনা আছে কিনা? ওনার পেপার হওয়ার সম্ভাবনা শতভাগ, যদি উনি লিগেলি দেশে ঢুকে থেকে থাকে। ঢাকা প্রোগ্রামে এসছে। ঢাকা প্রোগ্রামে ফাইন, ঢাকা প্রোগ্রামে যেহেতু আছে ওনার নিশ্চয়ই লিগেলি এসছি। হ্যাঁ। বাট এক ক্যাটাগরির লোক আছে যারা বর্ডার ক্রস করে এসেছিল, ওদের কিছু ঢাকা প্রোগ্রাম দেওয়া হয়েছিল কন্ডিশনালি। সো যদি লিগেল I-94 থেকে থাকে এবং যদি বোনাফাইড এবং রিয়েল মেরিট হয়ে থাকে, অফকোর্স বিয়ের কেস এখনো। ফার্স্ট অফ অল এখানে আমি বলতে চাই, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো এক্সিকিউটিভ অর্ডার দেন নাই যে এই কেসটা বন্ধ করো, এই ক্যাটাগরি মামলা বন্ধ করো। উনি খুব গুরুত্ব দিচ্ছেন যে যারা দেশকে অবৈধ অভিবাসী নয়, শুধু যারা এখানে ক্রাইম করছে, সিরিয়াসলি এই কান্ট্রিকে ডেস্ট্রয় করছে, তাদেরকে তাই উনি এখান থেকে নির্বাসিত করার জন্য শুধু বা যারা মামলায় হেরে গেছে, বিভিন্ন মামলায় হেরে তারা ডিপোর্টেড আছে, যারা কোনো থাকার কোনো ভিত্তি নাই, এক্সপায়ার হয়ে গেছে, তাদের জন্য কোনো মামলা নতুন করে দিতে পারবে না, এমন কোনো আইন হয় নাই। কারণ আমরা দেখলাম যে বাংলা আজকের পত্রিকায় দেখলাম বাংলাদেশের 34 জনকে ডিপোর্ট করা হয়ে গেছে যারা বিভিন্ন মামলায় হেরে গেছে। তো সে কারণে বা স্টুডেন্টদের ভিতরে অনেকের দেয়া হয়েছে না, অ্যাসাইলাম সিক করেছিল, হেরে গেছে। 37 জন বাংলাদেশি, আমাদের 3 লক্ষ অধিবাসীর ভিতরে 37 জন কোনো মানুষ না, কিছু না। তবে প্রক্রিয়া অব্যাহত আছে, সবাইকে একটু সচেতন থাকতে হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের ফোন নেব এবং অনেকগুলো প্রশ্ন আমাদের ফেসবুকে আসছে, সম্ভব হলে নেব নিশ্চয়ই। তবে একটু বিরতি নিতে চাই, বিরতির পর এসে আপনাদের টেলিফোন এবং প্রশ্নগুলোর জবাব দিতে চাই। নিশ্চয়ই একটু ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অতিথি জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ লজ এবং কমিউনিটি লিডার, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। তো জনাব মজুমদার, আমরা বলছিলাম যে বিরতির আগে আরো কিছু টেলিফোন আছে, আমরা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি তৌফিক, কুইন্স থেকে। জি। আমার একটা কোশ্চেন ছিল, সেটি হচ্ছে যে আমার ওয়াইফ, সে হচ্ছে এলপিআর এখানকার, তো সে আমার জন্য অ্যাপ্লাই করছে ফেব্রুয়ারি 2025-এ। তো আমি হচ্ছে এখানে F1, তো আমি হচ্ছে কবে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারি? আরেকটা কোশ্চেন ছিল যে আমি হচ্ছে IN30 এর সাথে কি EAD এর জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা? ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ভেরি গুড কোশ্চেন। আপনার স্ত্রী সিটিজেন না হওয়া পর্যন্ত, উনি যেহেতু এলপিআর মিনস লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট, উনি আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। যদি I-130 ফাইল করি থাকে, আমি যদি হইতাম আমি সেটা না করতে বলতাম, বাট এখন করছি, ঠিক আছে, সেটা একটা রিসিপ্ট নোটিশে পাইছেন। আপনি আপনার স্ত্রী যখন সিটিজেন হবে তখন আপনাকে এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করতে পারবে, এবং অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অর্থ হচ্ছে কনকারেন্ট ফাইলিং। সেখানে আপনি একসাথে I-485 অর্থাৎ গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন, I-130 অর্থাৎ ফ্যামিলি পিটিশন, I-765 অর্থাৎ ওয়ার্ক পারমিট এবং I-131 ফেরোল পারমিশন, দেশে গিয়ে আসার জন্য, সবগুলো সেম প্যাকেজে ফাইল করতে হবে। বি এক্সট্রা কশন অ্যান্ড কেয়ারফুল, এবং সিকে লিগেল অ্যাডভাইস এই কনকারেন্ট ফাইলিংয়ের সময়। কারণ কনকারেন্ট ফাইলিংটা কিছুটা ডিফিকাল্ট এবং কিছুটা টেকনিক্যাল বিষয় আছে। সেখানে আপনার ইনকাম রিকোয়ারমেন্টের বিষয় আছে, ইনভেস্টিগেশন হওয়ার যে কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো প্রপারলি আনসার করার বিষয় আছে, মেডিকেল রিপোর্ট সাবমিশনের বিষয় আছে। এগুলো যদি কনকারেন্টলি ফাইল না করা হয়, গ্রিন কার্ড পাবেন না, এবং $3,500 এখন ফি, এবং ফি বাজেয়াপ্ত হবে। সো আমি স্ট্রংলি এনকারেজ করব আপনারা এক্সপার্টের অ্যাডভাইস নেবেন এবং এক্সপার্টের মাধ্যমে ফাইল করবেন কনকারেন্ট ফাইলিং অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অর্থাৎ গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন। ধন্যবাদ আপনাকে, শুভ হোক আপনাদের যাত্রা। বাট ইউ হ্যাভ টু ওয়েট আনটিল, আপনার লাস্ট কোশ্চেন ছিল কখন ওয়ার্ক পারমিট পাবেন, কখন ফাইল করবেন। আনসার হচ্ছে আপনার ওয়াইফ যেদিন সিটিজেন হবে তার পরের দিনে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অনেক ধন্যবাদ তৌফিক আপনার প্রশ্নের জন্য। শায়লা মৃধা, আপনি যে প্রশ্নটি করেছেন, বুঝি এটা খুবই হয়তো এখনকার পরিস্থিতির কারণে আপনি প্রশ্নটি করেছেন, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটার জন্য কোনো সমস্যা আছে। তিনি বারবার অনুরোধ করেছেন তার প্রশ্নটি জবাব দেওয়ার জন্য, তারপরেও দিচ্ছি। তিনি বলতেছেন, আই হ্যাভ নিউ ইয়র্ক স্টেট ID and I have US
passport, can I travel overseas? অ্যাবসলিউটলি, সেটাই বললাম, নো যে ফিয়ার এট অল, নো ফিয়ার এট অল। কোনো সমস্যা নেই আপনার, যেহেতু আপনার এখানে আমি একটা কথা রানা ভাই যদি পারমিশন দেন বলি, যেমন বলা হলো আপনি গ্রিন কার্ডটা পাইছেন ফ্রড করিয়া, ওই ফ্রডুলেন্ট গ্রিন কার্ড দিয়ে আবার সিটিজেন হয়েছে। citizen হয়েছে। এখন একটা কথা আছে না বাংলায়, 7 কুপতে ক্যাশও আসে, তখন গ্রিন কার্ডের ইনভ্যালিড দেখাইতে গিয়ে দেখা গেলো আসলে গ্রিন কার্ড তো না, ফেভারিট সিটিজেন হয়েছেন। সো দ্যাট গ্রিন কার্ড রিভোকেশন ক্যান লিড টু ইউর ডিন্যাশনালাইজেশন। দ্যাট ইজ এ রুল, দ্যাট ইজ এ ল, বাট দ্যাট ল ভেরি রেয়ারলি ইম্পোজ করে। কারণ এখন যে করবে না তা না, দেখো 1798 এর এনিমি অ্যাক্ট, ওই এনিমি অ্যাক্টের কথা ছিল যে যুদ্ধকালীন সময় প্রেসিডেন্ট ক্যান থ্রো আউট এনিবডি ফ্রম দি কান্ট্রি উইদাউট এনি জুডিশিয়াল ইন্টারভেনশন। বাংলায় হলো যুদ্ধকালীন সময় রাষ্ট্রপ্রধান মনে করলে রানাভাইকে বা আমাকে, যে এখানে রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তাকে বিচারকের সম্মুখীন না করে বিমানে উঠে পার করে দিতে পারে। বাট এখন তো যুদ্ধকালীন নাই। ফর প্রেসিডেন্ট ট্রাম্পের আর্গুমেন্ট হচ্ছে নো, ইট ইজ এ ইমার্জেন্সি বিকজ দি কান্ট্রি ইজ ফলিং এ পার্ট, এভরিবডি কামিং হিয়ার ডেস্ট্রয়িং আওয়ার কান্ট্রি, লেট দেম কিক দেম আউট। তাদেরকে আবার ওনার আরও আর্গুমেন্ট হচ্ছে না, আমি এদেরকে এখানে জেলে রাখি, ডিটেনশনে। সাধারণত আপনি যদি একটা বিচারের জন্য অপেক্ষা করেন, আপনার রাইট আছে ডিটেনশন সেন্টারে জেল অপেক্ষা করার জন্য। প্রেসিডেন্ট ট্রাম্প বলছে না, আমার এখানে জেল ভেরি এক্সপেন্সিভ, সুতরাং আমি এমন কোনো জায়গায় জেল রাখবো যেখানে আমার খরচ বাঁচে। সো ওই আর্গুমেন্টে উনি নিতে চাইছিল, লোকজনকে অর্ধেক পথে নেওয়া, একদম বিমানে উঠেই ওই কাছাকাছি যাইতে সুপ্রিম কোর্ট তখন রাত্রে অর্ডার দিয়েছে না, এদেরকে ফিরে আনো। এবং এবিসি নিউজ সেটাও দেখাচ্ছে যে এই লোকগুলোকে 70 জন লোককে একদম কাছাকাছি নিয়ে আবার ফিরিয়ে আবার জেলখানে নিয়ে আসছে। এই যে তামাশা, এই যে একটা হরিবল কাণ্ড, এটা লুক লাইক ইজ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। ইটস লাইক ইটস নট লাইক রুল অফ ল ইজ এক্সিস্ট, এরকম না কিছু না। তো সুতরাং ওনার ভয়টা অমূলক না, সেটাই বলছিলাম। হ্যাঁ সেই। তো শায়লা মৃধা, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, ভয়টা দূর হয়েছে। আপনার যেহেতু লিগ্যাল পাসপোর্ট আছে, ইউএস পাসপোর্ট আছে, আপনি পৃথিবীর যে কোনো দেশে ঘুরতে পারেন, ফিরতে পারেন, কোনো সমস্যা নেই, যদি না অন্য কোনো রকম সমস্যা অন্য কোনো আপনার না থাকে। কার কি সমস্যা আছে সেই উনি নিজেই বেশি সেটা জানেন। নিজেই বেশি জানেন। তবে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে যে একটা বাংলায় প্রবাদ বলেছেন, যেটা উল্টো করে বলেছেন, Right. সাপ তুলতে কেঁচো নেই, কেঁচো খুঁড়তে সাপ। কেঁচো খুঁড়তে সাপ আসে, রাইট, সরি, থ্যাংক ইউ রানা ভাই। হ্যাঁ এই জিনিসটা যাই হোক। তোর কান টানলে এবার মাথা হয়ে গেছে। তো অনেক ধন্যবাদ। তো আমরা একটু দর্শক এখন আছে, আমি ভাবছিলাম আর একটু আলোচনা করবো। আর সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো জি হ্যালো স্যার, জি। আমি সুমন বলছি। জি। তো আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। স্যার আমি হলো এখানে আসছি 5-6 বছর হয়েছে, অ্যাসাইলাম করছি। তো স্যার আমার ওয়াইফরে আনার জন্য বাংলাদেশের দালালের মাধ্যমে ভিজিট বিষয় বার করাইছিলাম। স্যার বুঝতে পারছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। সেটা আমার প্রকাশ্য দিব লোকে বলতেছে। বলুন। হ্যাঁ, তো ওয়াইফে বার করাইছিলাম। তো দালালে আমাদেরকে ওই ফর্ম ফিল আপ যে করাইছে, ওখানে দেখাইছে যে হাজবেন্ড মৃত। জি। তো হাজবেন্ড মৃত দেখাইছে। তো আমার এই জায়গায় যদি এখন গ্রিন কার্ড পেয়ে যায়, তো আমি যদি অ্যাপ্লাই করি, তখন আমার ওয়াইফ কি আসতে পারবে? বুঝতে দিয়েছেন। ওকে, শুনেন, এই বিষয় নিয়ে আমরা বিগিনিং নিয়ে আলাপ করছি। তারপরে ওই যে বললাম না, নিজের কবর নিজের কর রচনা করে এসেছি, সেখানে সে একটা অ্যাপ্লাই করছে, সেখানে বলছে আমার হাজবেন্ড মৃত। কিছুদিন পর আমার হাজবেন্ড অ্যাপ্লাই করতেছে যে আমি আমার ওয়াইফের জন্য, তুমি না বললে আমার হাজবেন্ড মারা গেছে। সো এই বিষয়টা একমাত্র আল্লাহ চাই, এই জন্য কিছু কিছু সমস্যা আছে, এটা আল্লাহ ছাড়া সমাধান করা যাবে না। আর আপনি পার্সোনালি কারোর সাথে আপনার লয়ের সাথে কথা বলেন, আপনি প্রকাশ্য মাইক্রোফোনে বলতেছেন দালাল নিয়োগ করছি। এটা বলে সেলফ ইনক্রিমিনেটিং স্টেটমেন্ট। নিজেকে নিজে আপনি দালাল নিয়োগ করছেন, এটা কিন্তু বেআইনি। এটা এখানে টেলিভিশনে আসে বলার দরকার নাই। সো আপনি পার্সোনাল কোনো অ্যাডভাইস দিন, সেটা ভালো হবে। বা ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট ম্যাটার, এখানে ডিসকাস করা যুক্তিসঙ্গত নয়। সেটা, এটা যেহেতু একটা মিডিয়া, লক্ষ লক্ষ লোক আমাদের এই অনুষ্ঠান দেখে শোনে, তা যেমন এখন লাইভে দেখছেন লক্ষ লক্ষ মানুষ বাসায় বসে, আবার ফেসবুক ইউটিউবে তো দেখবেই। সুতরাং এই ধরনের একটি মানে বেআইনি কাজ আপনার করা মোটেও ঠিক হয় না, কারণ এমনিতেই আপনি অ্যাসাইলাম নিয়েছেন, এক্ষেত্রে আপনার এখন উনি অপরাধ করেন, ওই যিনি বাংলাদেশে আছে উনি বলছে আমার হাজবেন্ড মারা গেছে। এই জিনিসগুলো, এটা আমেরিকা, আপনাকে বুঝতে হবে যেটা আইনের দেশ। এটা যেমন একটি সুন্দর দেশ, তেমনি কঠিনতম দেশ। কারণ হচ্ছে যে এখানে আপনি অপরাধ করলে
স্বয়ং প্রেসিডেন্টরাও পার পায় না, এটার উদাহরণ কিন্তু খুব নিকট অতীতেই রয়ে গেছে। সুতরাং এটা এমন একটা দেশ যেটা আইনের শাসনে চলে, সুতরাং এই ধরনের অপরাধ করাটা বোধহয় আপনার ঠিক হয়নি। তারপরেও আপনার একজন বিশেষজ্ঞ আইনজ্ঞের সঙ্গে আপনি আলাপ করুন, দেখুন এখান থেকে কোনো রাস্তা বের করতে পারে কিনা। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একটু যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যে আইএসের যে বর্তমান যে ধারণা করে আমরা আমাদের এই কমিউনিটির যে সংকটটা দেখা দিয়েছে, এই সংকটটা কমিউনিটির আমরা মানুষ হিসেবে, কাছের মানুষ হিসেবে এটাকে আমরা কিভাবে মোকাবেলা করব? শিওর, আমরা ফার্স্ট অফ অল আমরা হ্যাভ টু স্টিক টুগেদার, ইউনাইটেড টুগেদার। কারণ আমরা যারা ইমিগ্রেন্ট, আমাদের যে ক্রাইসিস, যেমন আমি এখন সিটিজেন হয়ে গেছি, আমার বাড়িঘর আছে, আমি ভুলে গেলাম আমার দেশের মানুষদের একটা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, তার প্রতি সদয় হওয়া আমাদের সবাইয়েরই উচিত। কীভাবে করতে পারে সেটা হলো তাদেরকে বুঝাইতে হবে তাদের কোনো রিলিফ আছে কিনা, তাদের কেস ডিনাই হয়ে গেছে, মোশন করা যায় কিনা, অন্য কোনো একটা কেস দেওয়া যায় কিনা, তাদেরকে কীভাবে প্রটেক্ট করা যায় সেটা আমরা সলা পরামর্শ করে করতে পারি। বিভিন্ন রকমের সেমিনার হয়, বিভিন্ন ইলেকটেড অফিসিয়াল সেমিনার করছে হাউ টু প্রটেক্ট আওয়ার vulnerable কমিউনিটি, সেখানে যেন আমরা অংশগ্রহণ করি। এগুলো যত গজ দিই তত বসে না, ঘরে ঘরে কেউ তালাশ করতেছে না, আবার তালাশ করলেও এটা আপনি জানিয়ে যাবেন, না জানারও কথা না। সুতরাং নির্ভয় থাকবেন, কিছু সতর্কতা অবলম্বন করবেন, অযথা কোথাও আড্ডা দিবেন না, গভীর রাত্রে লাইসেন্সবিহীন গাড়ি চালাইতেছেন, সেখানে গিয়ে আপনি এখন ধরা পড়ছিল লাইসেন্সের জন্য অন্য কথা বাইরে হয়েছি। তো সুতরাং আপনি নিজেই জানেন যে আপনার লাইসেন্স নাই, সুতরাং আপনি গাড়ি চালাবেন না। আপনি নিজে জানেন যে আপনার সমস্যা আছে, আপনি রাতে 12টায় চলাফেরা করার দরকার নেই। একটা নির্দিষ্ট সময় একটু সতর্কতা অবলম্বন করলে সেটা আপনার জন্য ভালো হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, যেমন অনেকে আছে, একটা উদাহরণ দিতে চাই, আমাদের বয়সে অনেক আছেন এখানে, তাদের ছেলেও সিটিজেন, নাতিও সিটিজেন, ওনার কিছু হয় নাই, ওই কারণ উনি এখানে প্রথমে আসার পরে ওনার আসল নাম বাদ দিয়ে অন্য নামে কিছু একটা কেস ফাইল করছে। তো এখন যেটাই ফাইল করে তখন দেখা যায় নাম দুইটা আছে, সে কিছু হইতেছে না। সুতরাং কাগজপত্র যেন আমরা সতর্কতা অবলম্বন করি। আবার অনেকগুলো লিগ্যাল আমরা শুনবো, আমরা সময় যেহেতু কম, দর্শক আছে, আমরা একটু নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম মাসুদ, আমি সানিসার থেকে বলছি। ভালো আছেন আপনার সবাই? জি আলহামদুলিল্লাহ। জি জি, আমার একটা ছোট্ট প্রশ্ন হলো, মেয়ে সিটিজেনশিপ সে অ্যাপ্লাই করে তার বাবা মাকে এখানে নিয়ে আসছে। জি, কিন্তু যখন অ্যাপ্লাই করছে তার একটা সৎ ভাই ছিল, সেটা সে উল্লেখ করে নাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এখন কি সেই সৎ ভাইয়ের জন্য বাবা কি কোনো এই নামটা অ্যাড করার কোনো সুযোগ আছে? অনেক ধন্যবাদ জনাব মাকসুদ, আপনার প্রশ্ন। শিওর, সৎ ভাই বলতে কথা স্টেপ হইতেই পারে, যদি একটা কমন প্যারেন্টস থাকে হইতে পারে। তবে ওখানে যে ভুল করছিল ওইটার জন্য এফিডেভিট দিতে পারেন, বা আমরা ভুলবশত দিয়েছি, সেক্ষেত্রে ডিএনএ টেস্ট বা অন্যান্য পরীক্ষার মাধ্যমে যদি তারা প্রমাণ করতে পারে যে এটা রিয়েল স্টেপ ব্রাদার ছিল, তাহলে দেয়ার পসিবিলিটি বা কিছুটা লিগ্যাল ওয়ার্ক লাগবে, এবং এই ব্যাপারে আপনি আপনার পছন্দের আইনজীবীর সাথে বসে কথা বলাই ভালো হবে। অনেক ধন্যবাদ জনাব মাকসুদ, আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের আপনার উত্তর পেয়েছেন। আমরা একটু ফেসবুকে যাই। মোহাম্মদ নাসিম, তিনি বলছেন যে আই হ্যাভ 3 children in Dhaka immigration. Now I can apply Dhaka immigration. ঢাকা থেকে ডাপা, DAPA, Dhaka and DAPA, DAPA. আই থিঙ্ক উনি প্রশ্ন করতেছেন ঢাকা প্রোগ্রাম এখনো ওপেন আছে কিনা। ঢাকা প্রোগ্রাম, I have 3 children in Dhaka immigration. 3টা ছেলে তার ঢাকা ইমিগ্রেশনে আছে। ঢাকা ইজ নন ইমিগ্রেশন, ঢাকা ইজ এ নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি, deferred action for the child. And DAPA, DAPA, there is no DAPA. আচ্ছা, there is no? Oh. That program is cancelled, কারণ ফায়ার ডিফেন্ড ঢাকা প্রোগ্রামের বেনিফিশিয়ারি যারা, তাদেরকে বলা হয়েছিল ডাপা, বাট ওই প্রোগ্রাম ইজ নট ইন প্লেস। এগুলো কোনোটাই এখনো চালু নেই, এখন আর চালু নেই, সুতরাং এটা নিয়ে আর কথা বলা লাভ নেই। মোহাম্মদ তাইয়ব, তিনি বলছেন যাদের F4 আবেদন অ্যাক্টিভ অবস্থায় আছে, তারা কি স্টুডেন্ট অথবা ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবে? অ্যাবসলিউটলি আবেদন করতে পারবেন। এবং তারা যদি মনে করে যে ফার্স্ট অফ অল ভিজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা, বিশেষ করে ভিজিট ভিসাটা টোটাল ডিসক্রিপশন,
সরকার যদি মনে করে, কনসুলার যদি মনে করে যে এই ভদ্রলোক আসার দরকার আছে, এখানে ভিজিট করার মতো লোক উনি, এবং ভিজিট করে উনি ফেরত যাবেন, এ ধরনের নিশ্চয়তা পালে দেখে ওকে ভিসা দিতেই পারে। আবার যদি সরকার, যদি কনসুলার মনে করে যে উনি এখানে আসছে থাকি যাবে ওনার ফ্যামিলির সাথে, যদি উনি মনে করে তাহলে সে ক্যান সে নো, বাট অ্যাপ্লাই করা যাবে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনারা আরও অনেকেই টেলিফোনে আছেন এবং ফেসবুকেও বেশ কিছু প্রশ্ন আছে, আমরা আজকে নিতে পারছি না, তবে পরবর্তীতে যেদিন আপনাদের আবার আমাদের অ্যাটর্নিরা থাকবেন প্রোগ্রামে, তো সেদিন নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের এই জন্য প্রশ্ন নিতে পারছি না বলে দুঃখিত। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন এবং অনেক দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং টিভিএন এর সবার শ্রোতাকে অনেক ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য, এবং কাইন্ডলি সবাই শেয়ার করবেন যাতে অন্যান্যরা যারা আজকে উপস্থিত ছিলেন না তারাও দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় ভিসা জালিয়াতি নিয়ে কথা বলেছি, যে আজীবনের জন্য আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ হতে পারে এবং আইসের যে বর্তমান ধরপাকড়ের প্রেক্ষিতে আমরা কমিউনিটির কাছ থেকে কিভাবে সহায়তা পেতে পারি সেটাও কিছুটা আলোচনা করেছে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।